গুড মর্নিং। এই ভিউটি নেওয়া হয়েছে দীঘার ওয়াচ পয়েন্ট থেকে। দীঘায় অনেক লোক জমা হয়েছিল এই সানরাইজিংটা দেখার জন্য। আমি অবশ্য রুমে ছিলাম। এই ভিউজটা ক্যাপচার করেছে আমার হাজব্যান্ড। সকালে সকালে ছেলে ঘুম থেকে ওঠে না, তার জন্যই আমাকে রুমে থাকতে হয়েছিল। তারপর বাবা ঘুম থেকে উঠলো, উঠে আমরা রেডি হয়ে আজকে সাইট সিনটা পুরো কভার করবো বলে বেরিয়ে পড়েছিলাম। কেউই আমরা ব্রেকফাস্ট করিনি, তাই প্ল্যান ছিল রাস্তায় গিয়েই আমরা সবাই ব্রেকফাস্ট করব। তাই বাবানের জন্য রাস্তা দিয়েই আমরা ডিম টোস্ট নিয়ে নিয়েছিলাম। নিয়ে ওকে খাওয়াতে খাওয়াতেই আমরা প্রথম রওনা দিলাম মোহনার দিকে। প্রায় 7:30 বেজে গিয়েছিল, পৌঁছাতে পৌঁছাতে 8টা হয়েছিল। মোহনায় যাওয়ার পথে যা সুগন্ধ মাছের ডানার বাইরে, চারিদিকে মাছ আর মাছ ছিল। যারা মাছ খেতে ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে। আমি ইলিশ মাছ খুব একটা পছন্দ করি না, তাই আমি আর সেদিকে পা বাড়াইনি। চারিদিকে শুকো মাছ বিক্রি হচ্ছে, আর শাখা আর কিছু আসবাবপত্র দুধারে দোকান দিয়ে বসেছিল। আমরা মোহনার সাইডে গেছিলাম, ওখানে 4-5টা ঘুরছিলাম, নানা জিনিসপত্র ছিল। বালির উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা বিচের সাইডটা গেলাম। বিচের সাইডে আসতে দেখতে কত ঘোড়া, ফটোগ্রাফার এখানে ছিল। পার ফটো 40 টাকা করে নিচ্ছিল। আমরা এখানে কিছু ফটোশ্যুট করেছিলাম। এছাড়া বাবানকে নিয়ে বিচের সাইডেও খুব খুশি হয় সমুদ্র দেখতে, ওকে নিয়ে গেছিলাম, ও খুব আনন্দ পাচ্ছিল। এখানে ওর চশমাটার প্রবলেম হচ্ছিলো, তাই ঠিক করে দিচ্ছিলাম। আমার গলা ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা এরকম লাগছে। এখন আমি একটু গেলাম সমুদ্রে, জুতো খুলে পা দিয়ে সমুদ্রে গেলে জলে না নামলে কেমন একটা তাই যতটুকু নিয়ে যাওয়া যায় ততটুকু নিয়ে গেলাম। সমুদ্রের জলগুলো এখন এসে পাচ্ছে, বলে বোঝানো কেন দারুণ ছিল। এখানে আমরা অনেকক্ষণ প্রায় কাটিয়েছিলাম। সবাই বাবানের বাবা, আমরা সবাই এখানে খুব মজা করেছি। এখানটায় ও বলতে ভুলে গেছিলাম, ও হোটেলের সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিল, পায়ে ওর চোট লেগেছিল, হাঁটতে পারছিল না, তাও ঘুরতে যাবে, ও সাইট সিন দেখতে আসবে। যা হোক লেংড়ে লেংড়ে বেচারা ঘুরছিল। সমুদ্রের ধারে গেছে, সমুদ্রে জলে নামতে পারছে না, ব্যান্ডেডটা ভিজে যাবে বলে, তা অবশেষে ব্যান্ডেডটা খুলে জলে নেমেছিল। এখানে আমার বাবা আরও দুজনে মিলে দাঁড়িয়েছিল। ভিউটা খুব সুন্দর লাগছিল। ওদের অজান্তেই আমরা 2-4টে ক্লিপ আমি ওদের তুলেছিলাম, ছোটে মিয়ান বাড়ি নিয়ে। তারপর একাই ছুটে সমুদ্রের দিকে দৌড়ে চলে গেছে। তারপর দৌড়ে ওকে ধরে আমি নিয়ে আসলাম। খুব দুষ্টু, একা একা জল থেকে ক্লিপ পালিয়ে যায় সমুদ্রে। ওকে ধরে এনে সাইডে দাঁড় করে দিয়েছিলাম, ওর দিকে ভাবিয়েছিলাম। দেন আমরা বেরিয়ে পড়লাম মোহনা দিয়ে। আর খুব দুষ্টুমি করছিল, জলে ধরে দৌড়াচ্ছিল। আমাদের নেক্সট গন্তব্যস্থল যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম। জায়গাটা খুব সুন্দর ছিল। ন্যায়কালী মন্দিরের দিকে আমরা রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে অনেক শীত ছিল, আমরা সেটা বাবানকে দেখালাম। প্রচণ্ড গরম ছিল, বাট একটা জিনিস ছিল, এই যারা ব্লগার হয়, যারা ব্লগিং করে, সত্যি তাদের কথা ভাবছিলাম। আমি তো ব্লগিং কোনোদিন করি নাই, ফার্স্ট টাইম করছি। অত ভালোভাবে আমি করতে পারছি না, বাট এত গরমের মধ্যে ব্লগাররা রাস্তায় ঘুরে ঘুরে যেভাবে ব্লগ করে, সত্যি মনে হয় যে ব্লগিং কোনো ব্যাপার নয়। কিন্তু যারা ব্লগিং করে তারা ব্লগাররা
এই রোদ বৃষ্টি জল মাথায় রেখে সারাটা দিন তারা বাইরে বাইরে ঘুরে বেড়ায়, খুবই কষ্ট। এই ফার্স্ট টাইম ব্লগ করে বুঝলাম সারাক্ষণ ক্যামেরা হাতে নিয়ে এই রোদের মাঝখানে অতটা ইজি নয়। যতটা দেখি ভিডিওতে মনে হয় হ্যাঁ যে খুব ইজি ব্লগিং করা, সারাক্ষণ ক্যামেরা নিয়ে ঘোরাটাও অত ইজি কথা নয়। তা রাস্তা দিয়ে আমরা চলে এলাম নয়াকালী মন্দিরটা, খালি ছিল মন্দির। এখানে জাগ্রত মন্দির, এটি সাধারণত ভ্যান দাদা যেটা বললো, এই মন্দিরে অনেকে মানত করে, সেই মানত পূরণ হয়ে গেলে এখানে ভোগ রান্না করা হয়। রান্না করার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে এই মন্দিরের পিছনেই। মন্দিরে ঢুকতেই প্রথমেই বলল আমার বাবার প্রিয় ভগবান বাবা, জয় বাবা শঙ্কর, জয় বাবা ভোলানাথ। দিয়ে বাবাকে প্রণাম সেরে মন্দিরে ঢুকলাম, মায়ের মন্দিরে। মায়ের মন্দিরের কিছু রিপেয়ারিং কাজ চলছিল, এছাড়া সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল। আমি বাবা জুতো পরেছিল বলে তাই ওকে নিয়ে আর ঢোকালাম না মন্দিরে, বাইরে থেকেই তোমাদেরকে কিছুটা ভিউজ দেখিয়ে দিলাম। এই হচ্ছে মায়ের রূপ। মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। প্রচুর রোদ ছিল, খা খা করছিল। আমরা নেক্সট গন্তব্যস্থলের জন্য রওনা দিলাম। রাস্তা ভ্যানটা যখন চলছিল শুধুমাত্র তখনই হাওয়া পাওয়া গেছে, আদার্স যখন তুমি বিচ থেকে নামছো প্রচণ্ড গরম, রোদ পুরো খা খা করছে। আমরা শঙ্করপুর বিচে পৌঁছালাম। বিচে নেমে আমাদের প্ল্যান ছিল ডাব খাবার, কিন্তু আলটিমেট আমরা ডাব খেলাম না, এত গরম লাগছিলো যে আমি আইসক্রিমই খেলাম। বাবা নয় ফার্স্ট টাইম আইসক্রিম খেয়েছে, ও আইসক্রিম চিপস খুব একটা খায় না, ও আইসক্রিমই লাইফে ফার্স্ট টাইম খেয়েছে বিচে গিয়ে। সিঁড়ি দিয়ে ওর বাবা ওকে তুলে নিল, নিয়ে আমরা বিচের সাইডে যাচ্ছি। তবে নদীঘাট থেকে যতটা ভিড় ছিল তুলনামূলক সাইড সিনে অত ভিড় ছিল না, খুবই কম ভিড় ছিল। আমরা গেলাম বিচের দিকে, এখানে কিছুটা ফটো তুললাম। বাবা এখানে একটু ভয় পেয়েছিল। অবশ্য আমরা এখানে সমুদ্রের যাইনি ওই দিকটায়, আমরা এখানে কিছুক্ষণ কাটিয়ে আইসক্রিম খেয়ে আমরা নেক্সট গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম, যেটি শ্রী চৈতন্যদেবের মন্দির। মন্দিরটি খুব ভালো ছিল, শান্তি নিরিবিলি। মন্দিরে ঢুকতেই একটা বেশ শান্তি অনুভব হবে। মন্দিরটার চারিদিক গাছ দিয়ে ভরা ছিল। এই মন্দিরে কিন্তু অবশ্যই ক্যামেরা বা ফটো তোলা নিষিদ্ধ। এখানে আমরা ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, বাইরে দিয়ে যতটুকুনি দেখানো যায় ততটুকুনি দেখিয়ে দিতে পেরেছি। এর থেকে বেশি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছিলাম অবশ্য। তো এখানে পণ্ডিত মশাই বসছিলেন, গোপালের ভোগ নিয়ে 10 টাকা করে। তো আমি এই ঠাকুর প্রণাম করে গোপালের ভোগটা নিয়ে ফেরত চলে এসেছিলাম। এটা হচ্ছে মেন মন্দিরের দিক থেকে তোলা কিছু ক্লিপ, খুব ভালো জায়গাটা। এটা হচ্ছে এখানে নিরামিষ খাবার দাবার হোটেল টাইপ অফ, বাট এটা বন্ধ ছিল, ভেতরে যায়নি কারণ লেট হয়ে যাচ্ছিলো, ভীষণ গরম লাগছিলো। তো আমরা সাইট সিনটা জাস্ট কমপ্লিট করতে চাইছিলাম। তো বেরোনোর পথে দেখলাম একটা ছোট্ট রাধাকৃষ্ণের ফটো ছিল, ছবিটা তুলে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যস্থলের জন্য। বেলা বাড়ছে, প্রচণ্ড গরম লাগছে। তাড়াতাড়ি করে আমি সাইট সিনটাই জাস্ট কমপ্লিট করতে চাইছিলাম, যে তাড়াতাড়ি সাইট সিট কমপ্লিট করে রুমে গিয়ে রেস্ট নেবো। আর ভাল লাগছে না, ছেলেরও ভাল লাগছিল না, গরমে ও তো থাকতেই পারে না। গরম ভোর 8টার সময় উঠেছিল, তো ঘুমও পেয়ে গেছিলো। তাই আমরা ডিসিশন নিই যে এখন আমরা রুমে যাব, দেন বিকালের দিকে 3টে থেকে 4টের মধ্যে বেরোবো। সেই মতো আর আমি ক্যামেরা করতে পারিনি এটার, ছেলে কান্নাকাটি করছিল খুবই। তাই আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিকালের দিকে আবার বেরোই। তখন বাজে প্রায় 4টে। আমরা পৌঁছাই
এই বিচে আমরা আবার ফ্রেশ হয়ে সেম ড্রেস পরেই আমরা বেরিয়েছিলাম, আর নিউ ড্রেস আমরা বার করিনি, আর শরীর দিচ্ছিল না। আমরা এসে পৌঁছালাম তাজপুরের এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো, কিন্তু কিছু কিনতে পারিনি, টাইম ছিল না বলে। বাট খুব রিজনেবল প্রাইসে কিন্তু এই চীনামাটির পট, তারপর ফুলদানি, প্লেট যাই পাওয়া ছিল, কিন্তু অল্প। আমাদের কলকাতার তুলনায় এখানে কিন্তু প্রাইসগুলো খুবই কম, ঠিক আছে। এছাড়া তোমার শাখা পলা সমস্ত জিনিসের দামই এখানে কম। আমাদের যে কলকাতায় যে শাখাটা দাম 800 থেকে 900, সেই শাখায় আপনি এখানে পেয়ে যাবেন 200 থেকে 300-র মধ্যে। দাম দর করলে ঠিক মতো আপনি পেয়ে যাবেন। এখানে প্রচুর জিনিস ছিল, নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আলটিমেট নিতে পারিনি। আমরা পৌঁছালাম, বোটিং করবে বলে ওর বাবা বললো, তো আমরা বোটিংয়ের জন্য কথা বললাম। বাবানের কোনো চার্জেস নেয়নি, আমাদের পার পার্সন 100 টাকা করে নিয়েছিল। আমরা দুজনে প্রাইসটা, তবে এখানে অবশ্যই ক্যাশ, অনলাইন পেমেন্ট এখানে হয় না। তো আমরা সাধারণত ক্যাশ ক্যারি করি না, আমরা অনলাইনেই পেমেন্ট করি। ভাগ্যিস আমার অ্যাকাউন্ট পকেটে জাস্ট 500 টাকা ছিল, সেটাই আমরা ওনাদের পেমেন্ট করে আমরা পৌঁছালাম নৌকার দিকে। ভয় লাগছিল, বাবান ফার্স্ট টাইম বোটে উঠবে, তাও এতটা গ্যাপিং ছিল, কীভাবে কী হবে না হবে ভয় লাগছিল খুবই। বাবানকে নিয়েও তো খুব দুষ্টু, একটা জায়গায় বসতে চায় না, তাই জন্য ভয় লাগছিল। ওর বাবা ওকে তুলে দিল, তারপর আমিও হেভি যেহেতু হেলদি হয়ে গেছি, কীভাবে উঠবো বুঝতে পারছিলাম না, যাক আমারও ভয় লাগছিল। ওর বাবা আমাকেও তুলে দিল। আমরা বোটে করে যাচ্ছি, ফার্স্টে কিছুক্ষণ ঘোরাবে, আধা ঘন্টার মতো ট্যুর, 100 টাকা করে নেবে। প্রথমে কিছুটা সমুদ্রে নিয়ে গিয়ে ওরা লাল কাঁকড়া বিচে ছাড়বে, লাল কাঁকড়া বিচে ছেড়ে 20 মিনিট মতো রাখবে, তারপর ওখান থেকে ওরা আবার এই ঘাটে ছেড়ে দেবে। তো সেই মতো আমাদের বোটটা সবাই লোক হলে ছেড়ে দিয়েছিল। ভিউজটা কিন্তু দুর্দান্ত ছিল সমুদ্রে। ওইদিকে ছিল তো জুতো। কেমন লাগছে? একই ডেঞ্জারাস হবে তো, खतरों के खिलाड़ी আগে তো বলবে, আমি শুট করে নিতাম। खतरों के खिलाड़ी কেমন লাগছে? দেখ সমুদ্রের মধ্যে বোট চড়ছিস।
আর খুব 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 মানে মনোরম লাগছিল। সূর্য ডুবি ডুবি অবস্থা, বেশ একটা আলো আঁধারি, তারপর মাঝ সমুদ্র। এই টাইমটায় সমুদ্রের নৌকার মাঝখানের একটা মানে ফিলিংসটাই সম্পূর্ণ আলাদা, মাইন্ড ফ্রেশ করে দিয়েছিল জাস্ট। আমার মাঝখানে দাদারা চলে এসেছিলেন, সামনের ভিউজটা আমরা নিতে পারছিলাম না, আমি সাইড থেকে তাই ভিউজ নিয়েছিলাম, এনারা ফটো নিচ্ছিলেন সমুদ্রে। আমরা মাঝ সমুদ্রে গেছিলাম, এখানে ভীষণ বড় বড় ঢেউ এসেছিলো, বাবা আর আমি ওর বাবা খুব মজা করেছিলাম। আমার ইচ্ছে ছিল আরেকটা রাউন্ড আমরা নেব বোটে, বাট ওখানটার প্রচুর অন্ধকার হয়ে যাচ্ছিলো বলে থেকে বাবা অ্যাগ্রি করিনি, আর বিশেষ করে আরও সাইড সিন বাকি ছিল, তাই আমরা আর আরেকটা নেব। বাট খুব 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 মজা হয়েছে। কেউ যদি দীঘায় তালসারের দিকে যাও তাহলে অবশ্যই অবশ্যই বোট রাইডিংটা করো, খুব 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 ভালো লাগবে। বড় বড় ঢেউ আসছিল এখানে, হেভি হেভি মজা হয়েছে। এই ভিউজটা জাস্ট অসাধারণ ছিল, মানে বলে বোঝানোর মতো নয়। জাস্ট জাস্ট আমরা এই টাইমিংটা চুজ করে যদি কেউ বিকালের দিকে যায়, ঠিক আছে, বোটে করে তাদের স্থানটা দেখতে দুর্দান্ত লাগবে। দেন আমাদের ঘুরিয়ে লাল কাঁকড়া বিচে ছেড়ে দিয়েছিল। এখানে প্রায় 20 মিনিট মতো সময় দিয়েছিল, ওনারা বলেই দিয়েছিলেন যে 20 মিনিটের মধ্যে এখানে আবার রিটার্ন করে আসতে হবে, ঠিক আছে। আমাদের এখানে নামিয়ে দিয়েছিল, আমরা নেমে যে যার মতো, আমি বাবানোর বাবা তিনজনের মতো হাঁটা দিয়েছিলাম। বাবানের মতো ঘুরেছে, ও ঘুরে বেড়াচ্ছিল নিজের মতো করে, খোলা জায়গা পেয়েছে। আমাদের তো সেরকম একটা খোলা জায়গা নেই আমাদের বাড়িতে, সারাদিনও বন্ধই থাকে, জায়গাটা খোলা, নিজের মতো নিজে খুব ঘুরে বেরিয়েছে। আমিও নিজের মতো একটু চারদিকটা ঘুরেছি, ওর বাবার মতো চারিদিকটা ঘুরছিল। খুব সুন্দর ভিউজ ছিল। তালসারির লাল কাঁকড়া বিচটা খালি ছিল এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। হঠাৎ আমাকে দেখতে পেয়েছে দূর থেকে, আমি এই সাইডে আছি, তারপর দৌড়ে দৌড়ে আমার দিকে চলে এসেছে আমার বাবা। তারপরে আমাদের বোটে যাওয়ার সময় হয়ে গেছিলো, আমরা বোটে দিকে রওনা দিলাম, আমাদের লেট হয়ে গেছিলো, আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম। তো আমরা তাড়াতাড়ি করে লাস্ট মোমেন্ট তাড়া দিয়েছিল, দৌড়ে গেলাম, দিয়ে আমাদের আবার ঘাটে ছেড়ে দিয়েছিল। আমরা উঠেছিলাম ওই যেদিকে দেখা যাচ্ছে ওই ঘাট থেকে ওঠাবে এবং নামাবে কিন্তু ওই অন্য ঘাটে, এই দিকটার ঘাটে আমাদের নামিয়েছে। এখান থেকে নেমে আমরা বুঝতে পারিনি যে কোন দিক থেকে যাওয়া যায়, ঠিক আছে। এখানে একটু নামতে অসুবিধা হয়েছিল, নেমে আমরা যা হোক করে মানে পৌঁছেছিলাম। পৌঁছে আমরা নেক্সট সন্ধ্যে হয়ে যাচ্ছিলো বলে আমরা এখানে একটা বাবার মন্দিরে গিয়েছিলাম। বাবার মন্দিরটা আমার ঠিক মনে পড়ছে না নাম কী ছিল, খুব ভালো ছিল। আমার ছেলে যেহেতু শিবের বড় ভক্ত, তাই এখানে এসে আমার বাবা খুব খুশি হয়েছিল। এখানে একটা মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যান্ড ভিউজটা খুব সুন্দর ছিল। মন্দির থেকে সোজা হেঁটে এসে এখানে একটা পুকুর ছিল, এই পুকুরেই পা হাত পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। সে মতো বাবান ও আর আমি তিনজনই
পা ধুতে গিয়েছিলাম। পা ধুয়ে আমরা সকলে মন্দিরে গেলাম। পুজো দিতে পারিনি, কারণ আমাদের আত্মীয় মারা গিয়েছেন এই বছরেই মার্চ মাসের দিকে, বর্দা। তো তাই জন্য আমরা পুজো দিতে পারিনি। এখানে ছিল একটা বড় ত্রিশূল। ত্রিশূল দেখে আমার বাবা খুব খুশি হয়ে গেছিল। ত্রিশূলটাকে দেখে, বাবা ত্রিশূল, এই দেখো ত্রিশূল বলে চিৎকার করতে শুরু করে দিয়েছিল। মন্দিরটা ভীষণই ভালো ছিল। এখানে নন্দী ছিল, নন্দীর কাছে গিয়ে বাবা কি চাইলো, বাবার ওর পাশে দাঁড়িয়েছিল। তারপর আমরা গেল শিব দর্শনে। এটা প্রচুর প্রাচীন মন্দির। এখানে প্রায় 54 ফুট নিচে হচ্ছে শিবলিঙ্গটি। কথিত আছে যে এখানে একদিন গরু না মোষ বলেছিল, ভুলে গেছে, ঠিক মনে পড়ছে না, এসে দুধ ঢেলে গিয়েছিল। তারপরে পাওয়া গেছিল এখানে একটি শিবলিঙ্গ। তারপর থেকে এই মন্দিরে পুজো করা হয়। এটি খুবই জাগ্রত। মন্দিরের নাম আমার ঠিক মনে পড়ছে না। আমি যে ক্যামেরাটা নিয়ে চেষ্টা করেছিলাম যে শিবলিঙ্গটাকে দেখা যায় কিনা। তারপর রিক্সাওয়ালা দাদার কাছে শুনলাম যে না, এখান থেকে শিবলিঙ্গটা কোনোভাবেই দেখা সম্ভব নয়। প্রায় 54 ফুট নিচে আছে শিবলিঙ্গটি। এর নিচে নাকি নিচ থেকে যায় কোনো জায়গা রয়েছে, নিচে গিয়ে নাকি শিবলিঙ্গটিকে পুজো করে আসা হয়। ঠিক এরকম একটা গল্প ছিল। কারণ আমরা মন্দিরে ঠাকুরের দর্শন করে আমরা বেরিয়ে এলাম, ওশিয়ান বিচের দিকে রওনা হলাম। প্রচুর সন্ধ্যা হয়ে গেছিলো। টোটোওয়ালা দাদাকে বললাম যে এখন বিচে গিয়ে কিছু দেখতে পারবো? এখন তো এত অন্ধকার হয়ে গেছে, কিছু তো রাস্তাঘাটে দেখাও যাচ্ছে না ঠিক মতো। প্রায় 6টা, 6:30 বেজে গেছিলো। বাবার কিছু খাওয়া হয়নি, ঠিক আছে। তাই জন্য ওর খিদে পেলে আবার কিন্তু খুব রেগে যায়। আর কিছু খাবারও পাচ্ছি না রাস্তায়, যে কিছু খাওয়াবো। ও বাইরের খাবার খুব একটা খায় না, ঝাল খায় না। খাবারের মধ্যে ওর খুব সিলেক্টেড খাবার আছে, কিন্তু সেরকম কিছুই দেখতে পাচ্ছি না যদি খাওয়াবো। ওর খুব খিদে পেয়ে গেছে। লাস্টে আমরা ওশিয়ান বিচে নামলাম। নেমে প্রথমে দেখছিলাম কিছু খাবারের দোকান পাওয়া যায় কি না। এখানে পৌঁছাতে প্রায় 7টা বেজে গেছে। প্রচুর অন্ধকার হয়ে গেছিলো। এতগুলো সিঁড়ি দেখে তো আমরা ভয় পেয়ে গেছিলাম। বাবানকে কোলে নিয়ে ওর বাবা সিঁড়িতে উঠেছিল। আমরা সকলেই প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম এতটা ঘুরে। আর আমার কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তাই সব কিছু ছেড়ে আমরা রুমে পৌঁছালাম। আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। রুমে পৌঁছে গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। পরের দিন মর্নিংয়ে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম বাড়ি যাবো বলে। সকাল সকাল ওকে তুলে দিয়েছিলাম। ওকে আমরা বাসে করে আমরা বাড়ি চলে এসেছি।